আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর শাহজাদপুর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, 4 জনের মরদেহ উদ্ধার। ফায়ার সার্ভিসের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে, বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। নির্বাচন বিলম্বিত হলে আরও সংকটে পড়বে দেশ, মন্তব্য বিএনপির সিনিয়র নেতাদের। এবং গণঅভ্যুত্থানের 2 প্রতিনিধি সরকারে না থাকলে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলছে নাগরিক কমিটি। দল কি সুবিধা পাচ্ছে তা নিয়ে অনুসন্ধানের দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর 12:17 দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বেলা 12:17 দিকে শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে 2টি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি দল হোটেলের ভেতরে 4 জনের মরদেহ পায়। নিহতদের 4 জনই পুরুষ, তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দর্শক, ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, কথা বলছি তার সাথে। বাবু, হতাহতদের খবরাখবর নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। তনুজা, বেলা 11:30টার দিকে এই শাহজাদপুরের প্রধান যে সড়কটি রয়েছে, এই সড়কের পাশের এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত 2 তলায় একটি বিউটি পার্লার রয়েছে। এই বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুনটি এখান থেকে কিন্তু উপরের দিকে ছড়িয়ে পড়ে। উপরে আমি আপনাকে জানিয়ে রাখি, একটি আবাসিক হোটেল রয়েছে, হোটেল সৌদিয়া। সেখানে আসলে কত সংখ্যক লোকজন সেখানে অবস্থান করছিলেন বা সেখানে কতজন ছিলেন, এরকম কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো আগুন লাগার পরপর কিন্তু মুহূর্তেই আগুনগুলো উপরের দিকে ছড়িয়ে যায়। আমি একটু আমার সহকর্মী একরামুল হক পাপন, ক্যামেরা পার্সন, তাকে অনুরোধ করছি এখানকার পরিস্থিতি দেখানোর জন্য। তিনি চেষ্টা করছেন আপনাদেরকে আসলে এখন এখানকার পরিস্থিতি কি সেটি দেখানোর। মূলত সেখানে আমি যেটি বলছিলাম আপনাকে, যে 2য় তলায় যে বিউটি পার্লারটি রয়েছে সেখান থেকে আগুন যখন উপরের দিকে ছড়িয়ে পড়ে তখন সেখানে হোটেলে কতজন অবস্থান করছিলেন ঠিক সেই রকমের কোনো তথ্য কিন্তু জানা সম্ভব হয়নি এখনো, কারণ রোজার মাস ছিল। এখানে স্বাভাবিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এমনিতেই দেরিতে শুরু হয়। এখানকার যে দোকানদাররা রয়েছেন, আশপাশের লোকজন রয়েছেন, তারা বললেন যে এখানকার কার্যক্রম শুরু হয় বেলা 11টার আরও পরে, 12টার দিক থেকে এখানে দোকানপাটগুলো খোলে এবং এই যে হোটেলের পার্লারের যে কার্যক্রম সেটিও 12টার পরে এখানে শুরু হয়। সেক্ষেত্রে আসলে ভবনের উপরে কি পরিস্থিতি বা ভবনে কতজন লোক অবস্থান করছিলেন সেগুলো এখন তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে আসে 2টি ইউনিট বাড়িধারা থেকে এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট আশপাশ থেকে ছুটে আসে এখানে। এবং আসার পরে আমরা যদি জানতে পেরেছি যে এখানে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং তারা আগুন নেভাতে সক্ষম হয়। আমরা যেটি জানতে পেরেছি এখানে যে আগুনের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার মধ্যে আসলে কতজন লোক ছিলেন এই হোটেলের মধ্যে অবস্থান করছিলেন সেটি কিন্তু ফায়ার সার্ভিস এখনো চূড়ান্তভাবে আমাদেরকে জানায়নি। তারা যেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে 4 জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন এবং তারা সবাই 6 তলার যে ছাদে যাওয়ার যে সিঁড়িটি ছিল সেই সিঁড়ির সামনে কিন্তু তাদের মরদেহগুলো পড়েছিল, অর্থাৎ ছাদে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটি বন্ধ থাকায় তারা কিন্তু ছাদে যেতে পারেননি। সুতরাং ধারণা করা হচ্ছে যে ধোঁয়ায় অথবা অন্য কোনো কারণে বিষক্রিয়ায় তারা যেহেতু
ধোঁয়ার মধ্যে অনেক রকমের রাসায়নিক বিষয় থাকে, সেই বিষক্রিয়ায় তারা মারা গেছেন এমনটি ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদেরকে কিছুই জানানো হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা এসেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন, এবং একটু আমরা একচুয়ালি দেখাতে চাই আপনাকে এই বিউটি পার্লার যেটি রয়েছে এখানকার পরিস্থিতি কীরকম ভয়াবহভাবে পুড়ে গেছে। এই পুরো ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটিতেই মূলত প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং এখান থেকে অগ্নিকাণ্ডটি ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে, এবং সেখানে উপরে যে আবাসিক হোটেলটি রয়েছে সৌদি আবাসিক হোটেল, সেই হোটেলে কিন্তু লোকজন অবস্থান করছিলেন। যতটুকু ধারণা করা হচ্ছে সেই হোটেলে অবস্থান করা 4 জন ব্যক্তি কিন্তু মারা গেছেন, তারা সবাই পুরুষ। তাদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি, যেহেতু তারা সবাই 6 তলার যে সিঁড়ির ফ্লোরটি রয়েছে সেই সিঁড়ির ফ্লোরের মধ্যে পড়ে রয়েছিলেন। ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছে, এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের পর যেটি হয় যে ডাম্পিং এর কাজ এখানে চলছে। এখানে অন্যান্য কেউ আরো আহত বা হতাহত পড়ে আছেন কিনা সেগুলো সার্চিং করা হচ্ছে, সেগুলো খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এই সমস্ত কার্যক্রম আসলে এখন চলমান রয়েছে। পুলিশ সদস্যরা এখানে এসেছেন লাশগুলোর সুরথাল করার জন্য, তারা এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারপরে এই কার্যক্রমগুলো শেষ হওয়ার পর হয়তোবা আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। আমরা এই হোটেলের সিঁড়িগুলো বেয়ে আমরা এখন চলে এসেছি 4 তলায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজনের লাশ এখানে পড়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা লাশগুলো সংরক্ষণ করছেন, এখানে সবাই কাজ করছেন। এখানে যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এখানে আর কেউ লুকিয়ে পড়ে আছেন কিনা বা এখানে আরো কোনো হতাহত আছেন কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা এখন ভবনের 5ম তলায় চলে যাচ্ছি। এই 5ম তলায় এখানেও কিন্তু আবাসিক হোটেলের কয়েকটি রুম রয়েছে, যেটি সার্চিং এর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আস্তে আস্তে আমরা এখন উঠছি 6ষ্ঠ তলায়। এই 6ষ্ঠ তলা থেকেই কিন্তু আমি যেটি বলছিলাম আপনাকে, ছাদে যাওয়ার রাস্তাটি রয়েছে, এবং এই ছাদে যাওয়ার রাস্তার এখান থেকেই কিন্তু তালা মেরে রাখার কারণে কিন্তু এখান থেকে অনেক লোকজন এই দরজাটি বন্ধ থাকার কারণে কিন্তু যেতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কয়েকজনের লাশ রয়েছে, রাখা হয়েছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো তদারকি করছেন। পুলিশের সদস্যরা এখানে এসেছেন, তারা সুরতহালগুলো করছেন। এই দরজাগুলো কিন্তু বন্ধ ছিল যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তনুজা, এখানে এখন আরো কেউ হতাহত আছেন কিনা সেগুলো খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে। তো এখান থেকে আরো কেউ থাকলে সেগুলো আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের জানাবেন। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় আছি আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আনুষ্ঠানিক যে ব্রিফিংটি করবেন সেই ব্রিফিংয়ে কি তথ্য পাওয়া যায়। তনুজা, এই ছিল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আমার কাছে সবশেষ তথ্য। বাবু, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ দুদকের করা 3টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 27 নভেম্বর বেগম জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 4 আসামিকে 2018 সালের অক্টোবরে 7 বছর সশ্রম কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ট্রাস্টের নামে কেনা 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে দেওয়ার আদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, যা এতদিন শুনানি হয়নি। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেন বেগম জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আপিল মঞ্জুর করে গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত 23 ফেব্রুয়ারি 3টি লিভ টু আপিল বা আপিলের অনুমতির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক। সরকার কোন টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোন টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য। আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে, এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে
এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। দুদকের করা এই মামলায় সাজা হয়েছিল বেগম খালেদা জিয়ার। তবে হাইকোর্ট খালাস দেওয়ার পর সুর পাল্টে যায় সংস্থাটির। দুদকের আইনজীবী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্য এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া সাজার রায় বাতিল করে বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের খালাস দেন আপিল বিভাগ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দলটির হুমকির মাথায় নিয়েই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই, তবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। সেই ধ্বংসাবশেষ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। অন্যায় কাজের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচন আয়োজন করা হবে। সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতে আমরা এখন চলবো, সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে? আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি, আবার নতুন করে আর বলার তো কিছু নাই। ছাত্রদের রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের সহায়তা নেই বলেও জানান তিনি। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই জাতীয় নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত সংকটে পড়বে বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশবাসী একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চায়। তারা বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে দেশবাসী গ্রহণ করবে কিনা তা আগামী জাতীয় নির্বাচনে প্রমাণ হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। কর আইনজীবী ফোরামের দায়িত্ব পাওয়া নতুন নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছে।
যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, জনসমক্ষে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে। এই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহেদা রফিকের নামাজে জানাজায় শরীক হন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে শাহেদা রফিকের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক শাহেদা রফিক রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কেবল বিরোধিতার জন্যই অন্তর্বর্তী সরকারে থাকা গণঅভ্যুত্থানের 2 প্রতিনিধি নিয়ে কথা হচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ না থাকলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এটিএন বাংলাকে নতুন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অহেতুক সমালোচনা না করে সরকারের কি সুবিধা পাচ্ছে নাগরিক পার্টি তা নিয়ে অনুসন্ধান হোক। আরো জানাচ্ছেন আদিন সজীব। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাত ধরে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। সেই সঙ্গে যে প্রশ্নটা বেশি করে উঠছে তা হলো, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের হাল ধরলেও এখনো সরকারে রয়ে গেছেন গণঅভ্যুত্থানের 2 ছাত্র প্রতিনিধি। এত গোয়েন্দা আছে, এত ইন্টেলিজেন্স আছে, আপনারা খোঁজ নেন, বা আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা খোঁজ নেন কোথায় কতটুকু সহযোগিতা আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি। ফলে সুনির্দিষ্ট যদি থাকে, আমরা সুনির্দিষ্টভাবে ওটা দেখতে চাইবো যে কোথায় আমরা আসলে সরকারের হেল্প পাচ্ছি কি পাচ্ছি না। আদারওয়াইজ এটা যারা বলছেন তারা আসলে যৌক্তিকভাবে বলছেন বলে আমার মনে হচ্ছে না, এটা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে তারা বলতেছে। নাহিদ ইসলাম চাইলে পারতেন যে এখানে অন্য কাউকে বসিয়ে নিজে সরকারে থেকে দলটাকে পরিচালনা করা। জনতার পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে, তখন তিনি সেই ডাকে সাড়া দিয়ে তার দায়িত্ব ছেড়ে দিয়ে নেমে এসেছেন। জাতীয় নাগরিক পার্টি বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ নবগঠিত নতুন দলের প্রতিনিধি নয়, এই দুজন গণঅভ্যুত্থানের মুখ। অন্তর্বর্তী সরকার থেকে তারা সরে আসলে প্রশ্ন উঠতে পারে সরকারের বৈধতা নিয়েও। তারা আসলে গণঅভ্যুত্থানের প্রতিনিধি, তারা যদি চলে আসে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কোনো লেজিটিমেসি থাকে না, এটা একটা 111-এর মতো সরকার হয়ে যায়। ফলে তাদেরকে থাকতে হবে। সরকারের থেকে দল গঠনের যেই বক্তব্য বারবার আসছে, এখানে এখনো যদি এটা পরিষ্কার না হয় তাহলে এটা একটা রাজনৈতিক ভাবে ব্যবহার করার মতো একটা অস্ত্র হিসেবে শুধু থেকে যাচ্ছে। যদি আমাদের প্রয়োজন হতো তাহলে উনি সরকার থেকে যেতে পারতেন, কিন্তু আমরা আসলে এই মুহূর্তে সরকারের পদবি এসবের জন্য আমরা কেউই লোভাতুর নই। বিশ্লেষকরা মনে করেন, উপদেষ্টার পদ থেকে সরে এসে নাহিদ ইসলাম উদাহরণ তৈরি করেছেন। তবে অন্য 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের থাকায় প্রশ্ন ওঠাটাও অস্বাভাবিক নয়। বলেন, তাদের উচিত হবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বচ্ছভাবে ভূমিকা রাখা। ইন্টারিম গভর্নমেন্টের পদ ছেড়ে নাহিদ ইসলাম আসছে, আমি বিশ্বাস করি নাগরিক পার্টি নাহিদ ইসলামকে যে অবস্থানে রেখেছে যথার্থই সিদ্ধান্ত নিয়েছে। তারা এই রাজনৈতিক প্রক্রিয়ায় আরো 2 জন নেতা ছিলেন, তাদের কি অবস্থান হবে? এক হতে পারে যে হ্যাঁ, তারা নতুন দল বা নতুন প্রক্রিয়ায় অংশ নিলেন না, সরকারে থেকেই তারা তাদের দায়িত্ব পালন করলেন, সেটা হতে পারে। কিন্তু জনমনে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না। বলা হচ্ছে, জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকার পতন কেবল একদিনের ঘটনা নয়, নতুন রাজনীতিরও সূচনা লগ্ন। জনমনে নতুন ধারার রাজনীতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধরে রাখাই এখন রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব বলেও মনে করেন বিশ্লেষকরা। ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ফেব্রুয়ারি মাসে রেকর্ড প্রায় 31,000 কোটি টাকার প্রবাসী আয় দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে 17 ভাগ। রোজা ও ঈদের কারণে চলতি মাসের প্রবাসী আয়ের এই ধারায় অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কম প্রবাসী আয় আসা দেশগুলো থেকে বেশি অর্থ আসছে, অন্যদিকে কমেছে অর্থ পাচার। বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় দেশে আনতে সরকারকে আরও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শারফুল আলম। রোজা আর ঈদকে ঘিরে
আবারও চাঙা হতে শুরু করেছে দেশের অর্থনীতি। রমজানের শুরুতে গতি বাড়ছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে 253 কোটি 80 লাখ ডলারের প্রায় 31,000 কোটি টাকা দেশে এসেছে, যা আগের বছরের ফেব্রুয়ারিতে এসেছিল 216 কোটি 45 লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 17%। আপনি ইউএসএরটা কেন বাড়ছে? লেস পিপল হলেও কিন্তু ভলিউমে বেড়ে যাচ্ছে, যে বিকজ দে আর সেন্ডিং দ্য মোর মানি, দে আর মোর ক্যাপেবল, সো দ্য অ্যামাউন্ট ইজ হিউজ। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইন ফিউচার দিস কান্ট্রি উইল ক্রিয়েট এ হিউজ হাব ফর দ্য রেমিটেন্স আর্নার। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি প্রথম 8 মাসে প্রবাসী আয় আসে 1,849 কোটি বা 18.49 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,26,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে একই সময় এসেছিল 15.08 বিলিয়ন ডলার। ব্যাংকাররা জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষে চলতি মার্চ মাসে দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হবে। এক্ষেত্রে গত ডিসেম্বরের সর্বোচ্চ রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। আমেরিকা বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে আপনি কিছুদিন থাকলে একটা রেসিডেন্সি পেয়ে যান, সবাই ওটার দিকে নজর, ফলে ওখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকলেও টাকাটা ওখানে রিইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। ওখানে হাই টিকিটের লোকজন বেশি, লো টিকিটের লোকজন ওখানে কম। যদি কিছু পাচারের অর্থ এবং কিছু লোককে এখানে ইনভেস্ট করার জন্য উদ্বুদ্ধ করা যায়। বিশ্লেষকরা বলছেন, বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার প্রবণতা বাড়ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন এর আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওয়েব। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আগামী 6 থেকে 8 মার্চ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি নাসরিন আওয়াল মিন্টু। এ সময় আয়োজকরা দাবি করেন, নারী উদ্যোক্তাদের বিকাশ এবং তাদের ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের নারী উদ্যোক্তাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে পণ্য ও সেবা প্রদর্শন করার সুযোগ সৃষ্টি করবে। নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ওই মেলায় অংশ নেবেন সারা দেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এবং দেশের বাইরেরও নারী উদ্যোক্তারা এখানে অংশ নিচ্ছেন। ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে মেলায় অংশ নেবেন। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ উইব এর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 6 থেকে 8 মার্চ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেশি হলেও বর্তমান বাজারে আলু বিক্রি করতে হচ্ছে কম দামে। এই অবস্থায় লোকসান পোষাতে হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়ে জায়গা সংকটের কারণে ফিরে যেতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের সাথে হিমাগার কর্তৃপক্ষ সিন্ডিকেট করে এই অবস্থা সৃষ্টি করেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিপণন অফিস। জয়পুরহাট জেলায় এবছর 43,470 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,500,000 মেট্রিক টন। এবার আন্তর্জাতিক সংবাদ। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের 17,000-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 17,389 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইয়েমেনি 41%, ইথিওপিয়ান 56% এবং অন্যান্য দেশের
3% নাগরিক রয়েছেন। দেশটিতে গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে 31,463 জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের 97তম আসর অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর 5টায়। 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। আনোরা চলচ্চিত্রে সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন মাইকি ম্যাডিসন। এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা কেরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী জয়ী সালদানা। সেরা স্বল্প দৈর্ঘ্য অ্যানিমেশন ছবি হিসেবে ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ফ্লো। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি দ্য সাবস্ট্যান্স। 97তম অস্কার আসরের প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলো যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কার বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্র প্রেমীদের। এবার পাটেক্স খেলার খবর। রিয়াল সোসিয়েদাদকে 4-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে 17 মিনিটে ইলাস্টন্ডো লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি তারা। 25 মিনিটে জেরার্ড মার্টিনোর গোলে এগিয়ে যায় কাতালানরা। 4 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন মার্ক কাসাদো। রোনাল্ডো আরাহো 56 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এরপর রবার্ট লেভানডভস্কি প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে বড় জয় এনে দেন। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থানে উঠেছে হান্সি ফ্লিকের দল। এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়েছে ফুলহাম। ওল্ড ট্রাফোর্ডে শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রেড ডেভিলরা, কিন্তু ফার্নান্দেজের শট ফিরিয়ে দেন ফুলহাম গোলরক্ষক। এরপর ইনজুরির সময় কালভিন বাসির গোলে এগিয়ে যায় অতিথিরা। 71 মিনিটে সেই গোল শোধ দেন ব্রুনো ফার্নান্দেজ। তাতে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে প্রতিপক্ষের 2 শট রুখে দিয়ে দলকে জেতান ফুলহাম গোলরক্ষক বার্ন্ড লেনো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানী শাহজাদপুর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, 4 জনের মরদেহ উদ্ধার। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। ভোট বিলম্বিত হলে আরও সংকটে পড়বে দেশ, মন্তব্য বিএনপির সিনিয়র নেতাদের। এবং গণঅভ্যুত্থানের 2 প্রতিনিধি সরকারে না থাকলে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলছে নাগরিক কমিটি। দল কি সুবিধা পাচ্ছে তা নিয়ে অনুসন্ধানের দাবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।